আপনাদের একটি ইন্টারেস্টিং তথ্য দিয়ে শুরু করি। আপনারা অনেকে হয়তো জানেন যে পর্তুগিজরা আসার আগে আমাদের দেশে কিন্তু মরিচ ছিল না। পর্তুগিজরাই ১ম মরিচ নিয়ে এসেছিল। তো যখন মরিচ ছিল না আপনাদের হয়তো আহ মনে হতে পারে তাহলে আমরা কিভাবে সে সময় তরকারি রান্নায় ঝাল খেয়েছি, তাই না? তো সেই সময় অ্যাকচুয়ালি আমাদের দেশে ২ টা উপাদান ছিল ঝাল খাওয়ার জন্য। একটা হলো গোলমরিচ আর আরেকটা হলো আদা। তো গোলমরিচটা খুব বেশি এভেইলেবল ছিল না, আদাটা বেশি এভেইলেবল ছিল। তো আদা দিয়েই কিন্তু মূলত তরকারি ঝাল করা হতো। ইভেন আপনারা আপনাদের বাবা দাদাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন মুক্তিযুদ্ধের পর হঠাৎ করে দেশব্যাপী মরিচের একটা ব্যাপক অভাব দেখা দিয়েছিল। মানে মরিচের ফলন নষ্ট হয়ে গিয়েছিল। যার কারণে মরিচের দাম অনেক বেশি হয়ে গিয়েছিল। তো সে সময় মানুষজন মরিচ দিয়ে তরকারি রান্না করাটা কঠিন ছিল সাধারণ মানুষের জন্য। তো তখন যেটা করতো উনারা এই আদাটাই কিন্তু ব্যবহার করতো তরকারি ঝাল করার জন্য। তো ভিউয়ার্স, এখন আপনারা জানেন যে বর্তমানে আদার কিন্তু অনেক বেশি দাম বাজারে। তো এখন কিন্তু সেটা কল্পনা করা যায় না যে মরিচের বদলে আমরা আদা খাবো। তো আমরা মূলত আদাটা মসলায় ব্যবহার করি। তো আজকে ভিউয়ার্স আপনাদেরকে আমি যে বাজার থেকে কিনে আনা এই আদা দিয়ে কিভাবে আপনাদের নিজেদের ঘরে বলুন, বারান্দায় বলুন বা আপনাদের মাঠেও আপনারা এই আদা চাষ করতে পারেন বস্তায়, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি। ভিউয়ার্স, প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো আমাদের কয়েক টুকরা আদা লাগবে। আপনারা বাজার থেকে কেনা যে কোনো ধরনের আদা কিনতে পারেন। এটার জন্য যে আলাদা করে বীজ কিনতে হবে এমন প্রয়োজন নেই। রান্নার জন্য যেটা কেনা সেখান থেকে আমি কয়েক টুকরা আদা নিয়েছি, যেগুলোর মধ্যে মুখ বের হচ্ছে এমন আদাগুলো নেবেন। তাহলে যেটা হবে যে এই আদাগুলো দ্রুত পাতা ছাড়া শুরু করবে। তো এই ধরনের আমরা কয়েক টুকরা নিয়ে নিব। এবং আপনারা আমার মতো যারা অল্প চাষ করেন তারা কিন্তু এই রান্নার জন্য কিনে আনা যে সেখান থেকে কয়েক টুকরা নিয়ে নিতে পারেন। একটা বস্তার জন্য ৩-৪ টুকরাই যথেষ্ট। আমি আমার একটা বস্তায় এই ৩টে টুকরাই দিচ্ছি। ভিউয়ার্স, আদা চাষের জন্য আমাদের আর যেটা লাগবে সেটা হলো মাটি প্রস্তুত করে এবং আমাদের একটি বস্তা লাগবে। তো মাটি প্রস্তুতের জন্য আমি এখানে 40 কেজির মতো মাটি নিয়েছি। আর এর মধ্যে 10 কেজি হলো কিচেন কম্পোস্ট আর বাকি 30 কেজি সাধারণ মাটি। এই মাটিগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। কিচেন কম্পোস্টের মধ্যে যেহেতু আমি প্রচুর পরিমাণে পেঁয়াজের খোসা দিয়েছি, সেই কারণে এটার মধ্যে প্রচুর ফসফরাস আছে। এবং এটা আপনারা মনে রাখবেন, আদা যেহেতু শিকড় জাতীয় গাছ, এতে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস প্রয়োজন হবে। আপনারা বস্তার মাটি তৈরি করার জন্য গোবর সার অথবা পাতা পচা সার অথবা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। আমি কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করছি না, যেহেতু এটা আমার নিজের জন্যই করা। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, তবে সেটাতে অবশ্যই খেয়াল রাখবেন ফসফরাসের উপস্থিতি যাতে ভালো মতো থাকে। আর অনেকেই যেটা করেন আপনারা দেখবেন অন্যান্য ভিডিওতে যে ফুরাডন মিক্স করার জন্য বলে থাকেন। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ফুরাডন কিন্তু বর্তমানে নিষিদ্ধ এবং বর্তমানে বাজারে আপনি হয়তো পেলেও ভবিষ্যতে পাবেন না। তো ফুরাডন ব্যবহার না করাটাই ভালো। ভিউয়ার্স, এবার আমি আদাগুলো আমার বস্তায় রোপণ করে দিব। তো করার আগে আমি আরেকবার দেখাচ্ছি। একটা বস্তায় আমি শুধুমাত্র 3 টুকরা দিচ্ছি, তবে আপনারা যদি অনেক বড় টুকরা হয় সেক্ষেত্রে একটা দিয়েও কিন্তু করতে পারেন, অথবা 4 টুকরাও দিতে পারেন। এই ধরনের যেগুলোতে মুখ বেরিয়ে আছে সেগুলোই আপনারা ব্যবহার করবেন। ভিউয়ার্স, ফুরাডনের বদলে আপনারা আদার কন্দ পচা রোগটা প্রতিরোধ করার জন্য ট্রাইকোডার্মা পাউডার ব্যবহার করতে পারেন। একটা বস্তায় আপনারা 2-3 চামচ ট্রাইকোডার্মা পাউডার মিক্স করে নিতে পারেন। যেহেতু আমি আমার কিচেন কম্পোস্টে ট্রাইকোডার্মা পাউডার আগে ব্যবহার করেছিলাম, সেই কারণে আমি নতুন করে দিচ্ছি না, সেটাই কাজ করবে। এবার আপনারা আদাটাকে মাটি দিয়ে ঢেকে দিন। 1-1.5 ইঞ্চির মতো একটা মাটির লেয়ার দিয়ে দিলে হবে। তারপর আস্তে আস্তে আদাটা এখান থেকে পাতা ছাড়া শুরু করবে। বস্তায় আদা চাষের কয়েকটা সুবিধার কথা আপনাদেরকে বলে যাই। সেটা হলো, বস্তায় কিন্তু আদা চাষ, এটাতে রোগ অনেক কম হয়। আদায় কন্দ পচা যে রোগ, এগুলো কিন্তু কম হয়। পাশাপাশি এটার কিন্তু যত্ন নেওয়া খুবই সহজ। আপনি আগাছা দমন করতে চাইলে খুব সহজে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু একটা বস্তার আগাছা সহজে সরিয়ে ফেলতে পারবেন। আর তারপর যেটা হবে যে এটাতে কিন্তু ওই পচন রোগটা, আদার যে সমস্যাটা হয় সেটা কিন্তু হবে না। কারণ বর্ষাকালে আমরা যখন আদা রোপণ করব তখন বর্ষার আগে আগে তারপর যখন বৃষ্টি হবে, মাটিতে কিন্তু যদি পানি জমে যায় সেক্ষেত্রে কিন্তু আদা পচে যাবে। কিন্তু বস্তায় কিন্তু আদা পানি জমে থাকার কোনো সুযোগ নাই, কারণ নিচে পানি হয়তো নিচের দিকেই পড়ে থাকবে। আর যদি তারপর পানি নেমে যায়, শিকড় পর্যন্ত কিন্তু পানিটা যাচ্ছে না। এবং আপনি চাইলে যে কোনো সময় কিন্তু আদাটাকে আপনি বস্তাটাকে যে কোনো জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারবেন। এবং এটা কিন্তু আদা ছায়ার মধ্যেও হয়, যার কারণে আপনি ছাদে অথবা বারান্দায় অথবা আপনার যেসব জায়গায় জমির ছায়াযুক্ত জায়গায় সেখানেও কিন্তু আপনারা রেখে চাষ করতে পারবেন। আমার বস্তার মাটিটা যেহেতু একটু ময়েস্ট আছে, যার কারণে আমি নতুন করে আর পানি দিব না আজকে। কারণ যে ময়েস্ট আছে এটা থেকে আস্তে আস্তে আদাটা পাতা ছাড়তে পারবে। আর তবে একটা জিনিস খেয়াল রাখবেন, বস্তার যে মাটিটা যাতে একদম শুকিয়ে না যায় এই অবস্থায় নতুন প্রথম দিকে। কারণ এখন সে আস্তে আস্তে পাতা ছাড়বে, এই সময় তার কিন্তু একটু পানি প্রয়োজন হবে। সেই কারণে যখন একদম দেখবেন শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু আপনারা সেচ দিবেন।
আর তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা এপ্রিল মে অথবা জুন মাসে আমরা হয়তো আতা রোপণ করছি, এই সময় কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়, যার কারণে পানি নিয়ে এতটা টেনশন করার প্রয়োজন পড়বে না, মানে সেচের ব্যাপারে আপনাদের এত কনসার্ন থাকা লাগবে না। আদা রোপণ শেষ, তো আমরা কয়েকদিন পর ফিরে এসে দেখবো আদাটার কী অবস্থা। ফিরে এলাম 15 দিন পর যেটা দেখা যাচ্ছে আদা কিন্তু সুন্দরভাবেই পাতা ছেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফিরে আসছি আরও বেশ কিছুদিন পর। ভিউয়ার্স, ফিরে এলাম রোপণের 1.5 মাস পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। আর এটা হলো আমার দ্বিতীয় বস্তা, প্রথমটার পর আমি কয়েকদিন পর এটাও রোপণ করে দিয়েছিলাম। তো ভিউয়ার্স, আমি এর মধ্যে কিন্তু কোনো ধরনের পরিচর্যা করিনি। তো আজকে যেটা করব যে কিছু যেহেতু আগাছা দেখতে পাচ্ছি, আগাছাগুলো আমি সরিয়ে দিচ্ছি। এবং আগাছাগুলো কিন্তু সরিয়ে দেওয়া খুবই সহজ, আপনি দেখতে পাচ্ছেন 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আগাছাগুলো পরিষ্কার হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, যেটা হলো যেহেতু এখন কিন্তু বর্ষাকাল চলছে, আমার কিন্তু একবারও সেচ দেওয়ার প্রয়োজন পড়েনি। আপনারা দেখতে পাচ্ছেন মাটিটা কিন্তু অলরেডি ভেজা আছে। দেখা যায় 2-1 দিন পর পরই বৃষ্টি হচ্ছে, যার কারণে সেচ নিয়ে আমার কোনো টেনশন করা লাগেনি। আপনারা অনেকে হয়তো জানেন, তারপরে আমি বলে রাখি, আদা কিন্তু খুব দীর্ঘমেয়াদী একটা ফসল। আদা কিন্তু চাষে বেশ কিছু সময় লাগে, মানে 8 মাসের মতো লাগে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই একটু ধৈর্য রাখবেন। 3 মাস 4 মাস পরে আপনারা ভাববেন না কী ব্যাপার, আদা এখনও হচ্ছে না কেন। ভিউয়ার্স, ফিরে এলাম ঠিক 2.5 মাস পর আমার আদা গাছগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এবং এই 2.5 মাসের মধ্যে আমি কিন্তু শুধুমাত্র আগাছা পরিষ্কার করা ছাড়া আর কোনো ধরনের কোনো পরিচর্যা করিনি। আমার কিন্তু পানি দেওয়াও প্রয়োজন হয় না, যেহেতু এখন বর্ষাকাল, মাটি কিন্তু অলরেডি ভেজা আছে, কারণ 2-1 দিন পর কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আজকে আমি যেটা করব, আজকে আগাছা পরিষ্কারের পাশাপাশি আমি একটা কিচেন কম্পোস্ট তৈরি করে রেখেছিলাম। এটার মধ্যে পাতা পচা এবং কিচেন কম্পোস্ট দুইটাই মিক্স করা আছে। এবং পাশাপাশি এর মধ্যে আমি ট্রাইকোডার্মা পাউডারও ব্যবহার করেছিলাম, যাতে ছত্রাকজনিত যে সমস্যাগুলো সেটা দূরে থাকে। তো অনেকেই আপনারা কিন্তু অনেকে যেটা করে যে নানান ধরনের ছত্রাকনাশক ব্যবহার করে থাকেন, তবে আমি কিন্তু সাধারণত রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করি না আমার কোনো সবজিতে বা কোনো ফসলে। তো আজকেও আমি সেটাই করব, আজকেও কোনো ধরনের রাসায়নিক ছত্রাকনাশক দিচ্ছি না, শুধুমাত্র ট্রাইকোডার্মা মিশ্রিত যে মাটিটা সেটাই আমি আজকে মিশিয়ে দিব এই বস্তার মধ্যে। এবং এটা কিন্তু আমার যেই বস্তাগুলোর মধ্যে যেই এখন যেহেতু গাছের বাড়ন্ত সময়, এই সময় কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি লাগবে, তো এই মাটিটার মধ্যে থেকে কিন্তু ওরা প্রচুর পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। আদা হলো শিকড় জাতীয় ফসল, যার কারণে এতে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস লাগবে। তো আপনারা যে কম্পোস্টটা ব্যবহার করবেন অথবা যে সারটা ব্যবহার করবেন, তাতে যাতে ফসফরাস থাকে সেটা খেয়াল রাখবেন। আপনারা যদি কম্পোস্টের মধ্যে পেঁয়াজ পাতা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস আপনারা পেয়ে যাবেন অলরেডি। আমি আজকে আর কথা বাড়াচ্ছি না, মোটামুটি 2.5 মাসের আপনারা দেখতে পাচ্ছেন। তা আপনারা যারা আপনাদের অল্প জায়গা আছে বা বাগান আছে, বা ইভেন আপনারা কিন্তু বারান্দায়ও এই বস্তায় চাষ করতে পারেন, ছাদে করতে পারেন। জাস্ট দেখুন, আমি চাইলে কিন্তু যে কোনো সময় বস্তাটা তুলে নিয়ে আমি যে কোনো জায়গায় আমি এটা স্থানান্তরিত করে দিতে পারবো। তো যার কারণে আপনি যে কোনো জায়গায় কিন্তু এটা করতে পারেন। এবং আমি দেখুন, এটা কিন্তু একটা কলা গাছের নিচে আমি করেছি, ইচ্ছা করে আমি এটা এখানে রেখেছি, যাতে আপনাদেরকে দেখানোর জন্য যে আদা কিন্তু ছায়ার মধ্যেও হয়। যার কারণে আপনারা মানে এই যে ব্যালকনি বলুন বা যে সব জায়গায় ছায়াযুক্ত জায়গা, যেখানে আপনার অন্য ফসল হচ্ছে না, সেখানে কিন্তু এটা রোপণ করতে পারেন এবং সুন্দরভাবেই কিন্তু এটার ফলন পাবেন। এবং একটা বস্তায় আপনারা 1.5 থেকে 2 কেজি কিন্তু ফলন পাবেন। আর একটা মোটামুটি একটা মাঝারি মানের ফ্যামিলিরও কিন্তু সারা বছরে 5 থেকে 6 কেজি আদা হলে কিন্তু চলে যায়। তো আপনি যদি 4 থেকে 5টা বস্তা আপনি যদি ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার সারা বছরের আদার যোগান হয়ে যাবে। এবং যেহেতু 8 মাস লাগে, একটু দীর্ঘ সময়, কিন্তু যে ফলনটা পাবেন সেটা কিন্তু আপনার মন ভরে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আজকে আমার মোটামুটি এই ভিডিও থেকে আপনাদের মানে কিভাবে রোপণ করবেন, কিভাবে পরিচর্যা করবেন সেটা সম্পর্কে আইডিয়া হয়ে গিয়েছে। পরবর্তী আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কেমন ফলন হচ্ছে এবং কোনো সমস্যায় পড়েছি কিনা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর লাইক তো করতেই পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।